17ই নভেম্বর ছিল শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ তারিখ। 1968 সালে এই দিনেই তিনি পরমাণু বিজ্ঞানী ড ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 58তম বিবাহবার্ষিকীর দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। তাই নয়, তিনি 1981 সালে ভারতের দিল্লিতে বসেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি দিল্লি থেকে ওই বছর 17ই মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ওই সময় লন্ডন সফরে গিয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাজনীতির মাধ্যমে পিতার হত্যার প্রতিশোধ নেব। কথা রেখেছেন শেখ হাসিনা, তিনি পিতার হত্যার প্রতিশোধ নিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনার আবির্ভাব অনেকটা বিরল ম্যাজিকের মতো। দিল্লি থেকে এলেন, দেখলেন, রাষ্ট্রের সম্পদ লুট করলেন, বাবার হত্যার প্রতিশোধ নিলেন, হাজারো মানুষকে খুন, গুম আর জাতিকে রক্তাক্ত করে আবার দিল্লিতে চলে গেলেন। একসময় গৃহবধূ শেখ হাসিনার দিল্লিতে বসেই আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়। এখন ভারতে বসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের খবর পেলেন। ভারতের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ 15.5 বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, হত্যা, খুন, গুম এবং রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে নিষ্ঠুর পৈশাচিকতার মাধ্যমে লাখো মানুষকে ভিকটিম করেছেন। রাজপথ রক্তাক্ত করে মানবাধিকার লঙ্ঘন এবং 1400 মানুষকে হত্যা করেও অপরাধ বোধ ও অনুশোচনা না করে নিজেই এখন ভিকটিমহুড পলিটিক্সে নেমেছেন। হাজারো মানুষ হত্যা করে মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার পর উল্টো বিদেশিদের সহানুভূতি আদায়ে নির্যাতিতের ভান করে রাজনৈতিক চালাকি করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার করেছে। এই বিচার কাজ পরিচ্ছন্ন ও স্বচ্ছভাবে করা হয়েছে। আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানী চাংখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা। ট্রাইব্যুনাল বিচার কার্যে 54 জনের সাক্ষী নেওয়া হয় এবং ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ তুলে ধরা হয়। বিচার কাজ চলার সময় অভিযুক্তদের অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলো বর্ণনা দেয়া হয়। ঘটনার শিকার ও সাক্ষীরা অভিযুক্তদের বিরুদ্ধে কি অভিযোগ তুলেছেন তার বর্ণনা দেয়া হয়। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলো ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়ার সংক্রান্ত বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয়। শেখ হাসিনার সঙ্গে সে সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকার মেয়র ফজলিনুর তাপসের ফোনালাপ শোনানো হয়। এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয় এবং রায় প্রকাশের সরেজমিন প্রতিবেদন দেশি বিদেশি সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করে। তারপরও যে দেশ অর্থাৎ ভারত থেকে হাসিনা রাজনীতি শুরু করেছিলেন সেই দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে উচাটন শুরু হয়েছে। রায় ঘোষণার পর বাংলাদেশের কোটি কোটি মানুষ খুশি, মিষ্টির বন্যা বয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে শহীদ পরিবারগুলো ভারত থেকে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে মিছিল করছে। অথচ ভারতের কিছু রাজনীতিক, কিছু সংবাদপত্র কর্মী হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে অহেতুক মানসিক অস্থিরতা, ব্যাকুলতা ও উৎকণ্ঠা প্রকাশ করছেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি প্রবাদের মতো হাসিনার ন্যায় বিচার পায়নি প্রচারণা চালাচ্ছে কলকাতার দাদাবাবুরা। অবশ্য তাদের এই অস্থিরতারও কারণ আছে। হাসিনা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ভারতের স্বার্থ রক্ষা করেছেন। বাংলাদেশকে দেউলিয়াপনার পর্যায়ে নিয়ে গিয়েও নরেন্দ্র মোদী গংদের খুশি করেছেন, যার জন্যই প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তার জন্য ভারত চিরদিন আমাকে মনে রাখবে। অপ্রিয় হলেও সত্য কথাই বলেছেন দিল্লির নাচের পুতুল শেখ হাসিনা, যার কারণে ভারতের কিছু উচ্ছিষ্টভোগী ও গণমাধ্যম চক্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে হাসিনা ন্যায় বিচার পায়
দেয়নি প্রচার শুরু করেছে। শুধু তাই নয়, হাসিনার অনুপস্থিতিতে মামলা পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছে। শেখ হাসিনার হাতে হাজারো মানুষের রক্তের দাগ। জাতিসংঘের মানবাধিকার কমিশন দীর্ঘদিন তদন্ত করে শেখ হাসিনার নির্দেশে 1400 লোককে হত্যা করা হয়েছে এমন তথ্য তুলে ধরেছেন। মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবেশ করতে দেয়নি তাকে। নিষ্ঠুর খুনি হাসিনাকে তারা আশ্রয় দেয়নি। অথচ ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, পাশাপাশি দেশটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার মৃত্যুদণ্ড দিলেও বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়ে যায়নি। শেখ হাসিনা চাইলে দেশে এসে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারেন। বাংলাদেশ সরকারও 2013 সালে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে না এবং হাসিনা সহ শতাধিক খুনি অপরাধীকে আশ্রয় দিয়ে উল্টো বিচার নিয়ে প্রশ্ন তুলছে। ভারত কি অপরাধী খুনিদের অভয়ারণ্য হয়ে গেছে? এটাই হচ্ছে হিন্দুত্ববাদী ভারতের চাণক্য নীতি। লোককাহিনী ও হিন্দু পুরাণে এক ধরনের দানবীয় আত্মাকে পিশাচিনী নারী বোঝানো হয়। একটি ভীতিপ্রদ ও অশুভ সত্তা হিসেবে বিবেচিত হয় এই পিশাচিনী। শেখ হাসিনা তেমনই একজন পিশাচিনী নারী। এত বিপুল সংখ্যা মানুষ হত্যা, ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করা সহ হাজারো পৈশাচিকতা এবং মানবাধিকার লঙ্ঘনের পরও সামান্যতম অনুশোচনা বোধ নেই। জুলুম নির্যাতন করে গোটা দেশের মানুষকে ভিকটিম বানিয়েছিলেন। ভুক্তভোগী মানুষ বিপর্যস্ত। এখন ভুল শিকারের বদলে উল্টো হাসিনা নিজেই সকলকে বোকা বানিয়ে ভিকটিমহুড পলিটিক্স কার্ড খেলছেন। এখনো দিল্লিতে থেকে তিনি হুমকি ধমকি দিচ্ছেন এবং পিশাচিনীর মতোই গুম খুন করার হুমকি দিয়ে যাচ্ছেন। হাসিনা এমন নিষ্ঠুর পাষাণী যে 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তিনি মা বাবার লাশ দেখার প্রয়োজন বোধ করেননি, স্বামীকে কাছে থাকতে দেননি, খুন রক্ত দেখলে বেশি করে খাবার খেতেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী সহায়তা নিয়েছেন শেখ হাসিনা। এমনকি মুক্তিযুদ্ধ চলার সময় কারাগারে থাকার কারণে 300 এমপির মধ্যে শেখ মুজিবুর রহমান ও ডক্টর কামাল হোসেনের পরিবারকে পাকিস্তান সরকার মাসিক 1500 টাকা করে ভাতা দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার থেকে ভাতা খাওয়া শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করেন জামাতের নেতাদের বিচার করার জন্য। এখন নিজেই সেই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। মৃত্যুদণ্ড মাথায় ঝুলে থাকায় হাসিনা আর ভারতের বাইরে যেতে পারবেন না। ভারত থেকে বের হলেই ইন্টারপোল তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাবে। মানবতা বিরোধী অপরাধী হওয়ায় আগে কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি। এখন গ্রেপ্তারের ভয়ে ভারত থেকে বের হতে পারবেন না। অতএব শেখ হাসিনার রাজনীতি ভারতেই শুরু, ভারতেই সমাপ্ত। এমন অভিশপ্ত জীবন কারো যেন না হয়। হাসিনার জীবন, রাজনীতি এবং অপকর্মে মৃত্যুদণ্ড দেশের অন্য রাজনীতিকদের জন্য বার্তা। ভারতের সংবাদ মাধ্যমগুলোর খবর দেখলে মনে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ করে ফেলেছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের গণমাধ্যমের এত আস্ফালন কেন?